যে আজকে ক্লাসের মেইন এজেন্ডা হচ্ছে বৃত্তের যে অনুসিদ্ধান্তগুলো। বেসিক্যালি আমরা জ্যামিতিগুলো পারি না, বা জ্যামিতিগুলো কখন হচ্ছে আমরা অ্যান্সার করতে পারি না। এটার একটা মাত্র রিজন থাকে যে আমরা জ্যামিতির যে টপিকগুলো থাকে বা যেই ডিটেলসগুলো থাকে এটা হচ্ছে আমরা ক্লিয়ার হই না। ওকে, এই ডিটেলসগুলো ক্লিয়ার না হলে প্রবলেমটা ফেস করতে হয় আমাদেরকে। এই জন্য আসলে আমরা জ্যামিতিতে অ্যান্সার করতে একটু কী বলে এটা, মানে হেজিটেট ফিল করতে হয়। তো আশা করি এইসব প্রবলেমগুলো থাকবে না এখন, কারণ হচ্ছে কালকে যতটুকু বেসিক দেওয়া দরকার লাস্ট ক্লাসটা দিয়েছি না। আজকে হচ্ছে আপনাদের জন্য হচ্ছে এই অনুশীলন, আজকে ক্লাসের অনুশীলন খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আমরা যখন কোনো জ্যামিতি অ্যান্সার করব, আসলে জ্যামিতি যখন কোনো অ্যান্সার করি বা জ্যামিতি কী করে মানে আমরা কোনো প্রমাণ করি, উপপাদ্য প্রমাণ করি বা সম্পাদ্য প্রমাণ করি, বা হচ্ছে আমরা পরীক্ষার হলে কোনো তখন দেখা যায় কি ওই অংশগুলাই হচ্ছে যে ওই জায়গাগুলোই হচ্ছে বুঝি না, বিদায় আসলে প্রশ্নের যে একটা চাহিদা প্যাটার্ন সেটা আমরা বুঝি না। তো যাই হোক, আজকে আমরা খুব দ্রুত কন্টিনিউ করব, আর কথা না বলি ক্লাস শুরু করে দিই। তো চলেন প্রথম টপিকটা নিয়ে আলোচনা করি, বৃত্ত অঙ্কন বিষয়। অনুসিদ্ধান্তের প্রথম যে কথাটা থাকবে, আপনি উপরে হেডিং দিবেন হচ্ছে, এটা কালার ফ্যান দিয়ে দিবেন, বৃত্ত অঙ্কন বিষয়ক। ঠিক আছে, কালার দিয়ে লিখেন বৃত্ত অঙ্কন বিষয়ক। যখন নোট খাতা, যারা এসএসসির স্টুডেন্ট বা 9th স্টুডেন্ট নোট খাতাটা যখন করবে, তখন আসলে মন থেকে ফুল কী বলে মানে পরিপূর্ণ আস্থা দিয়ে নোট খাতাটা কন্টিনিউ করবা। তাইলে দেখা যাবে যে নোট খাতাটা যখন অনেক দিন পরে উল্টাবা, মানে 9th স্টুডেন্ট থেকে বলতেছে উল্টাবা, তখন হচ্ছে যে নিজের মধ্যে একটা ফিল আসবে যে হ্যাঁ আমি পড়ালেখা করছি। হ্যাঁ, আর যারা জব শেখার আছেন তারা অবশ্যই অনুসিদ্ধান্তগুলো মাস্ট বি বুঝবেন, কারণ অনুসিদ্ধান্তগুলো না বুঝলে অ্যান্সার করা সো টাফ। বৃত্ত সম্পর্কিত প্রশ্ন জ্যামিতিতে 2-1 পাবেনই। হ্যাঁ, আর এটা আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম অনুসিদ্ধান্ত নাম্বার 1। ওকে, আচ্ছা, অনুসিদ্ধান্ত নাম্বার 1 যে অনুসিদ্ধান্তটা লিখবো সেটা হচ্ছে যে কথাগুলো আগে বুঝতে হবে। হ্যাঁ, একই সরল রেখায় 3টি বিন্দু দিয়ে একই সরল রেখা অবস্থিত নয় এমন 3টি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায়। ঠিক আছে, হ্যাঁ, এমন 3টি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, বৃত্ত অঙ্কন করা। আগে জাস্ট লিখে যান। হ্যাঁ, বিষয়টা বুঝাই দিচ্ছি, একদম ঠান্ডা মাথায় বুঝাই দিব, ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে যে সব ঠিক আছে, একই সরলরেখা অবস্থিত এমন 3টি, একই সরলরেখা অবস্থিত আছে, এখানে জাস্ট আছে হবে। হ্যাঁ, 2 নম্বরটাতে বাকি সব লেখা ঠিক আছে, জাস্ট 9 জায়গায় কী লিখবো আছে, মানে একই সরলরেখা অবস্থিত আছে এমন 3টি বিন্দু দিয়ে বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় না। বিন্দু দিয়ে পর্যন্ত লিখবেন যে বৃত্ত অঙ্কন করা যায় না, বৃত্ত অঙ্কন করা যায় না, এটা বুঝাই দিব। বৃত্ত অঙ্কন করা যায় না। তাহলে কথাটা কি হবে, একই সরলরেখা অবস্থিত নয় এমন 3টা বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, আর একই সরলরেখা অবস্থিত আছে এমন 3টি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় না, এমন 3টি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় না। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে এটা, এই কথাগুলো দিয়েই এমসিকিউ আসে। হ্যাঁ, এই কথাগুলো দিয়েই পরীক্ষা প্রশ্ন আসবে। দুইটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়, এই 3টা কথা একটু লিখেন। এগুলো হচ্ছে বৃত্ত সম্পর্কিত অনুসিদ্ধান্ত। অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়, ওকে। এই 3টা হচ্ছে আপনার বৃত্ত সম্পর্কিত অনুসিদ্ধান্ত। প্রথম বৃত্তটা হচ্ছে একই সরলরেখা অবস্থিত নয় এমন 3টে বিন্দু দিয়ে একটা মাত্র বিন্দু অঙ্কন করা যাবে, যেগুলো একই সরলরেখা অবস্থিত নয়। ঠিক আছে, তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে একই সরলরেখায় অবস্থিত আছে। ঠিক আছে, অবস্থিত মানে একই সরলরেখা অবস্থান করতেছে এমন 3টা বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় না। আর 3 নম্বরটা হচ্ছে 2টি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়। এইটা হচ্ছে আমার 3টা অনুসিদ্ধান্ত যেগুলো বৃত্ত অঙ্কন রিলেটেড থাকবে। ওকে, এখন 3টা অনুসিদ্ধান্ত লিখা হইলে একটু লিখেন যে ইয়েস লেখা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে প্রথম শর্তটা দেখেন, প্রথম অনুসিদ্ধান্ত দেখেন, একই সরলরেখায় নয়, তার মানে আমার যে 3টা বিন্দু, আমার 3টা বিন্দু কখনো সোজাসুজি হবে না। আচ্ছা, বৃত্তের কেন্দ্র তো একটা আছে, এটা কেন্দ্র, এটা কিন্তু মানে 3টা বিন্দু না, একই সরলরেখা 3টা বিন্দু, এটা কিন্তু কেন্দ্র, এটা আমি কেন্দ্র ধরছি। ঠিক আছে, তাহলে কেন্দ্র ব্যতীত আর 3টা বিন্দু আমি ধরলাম যে একটা বিন্দু এই দিকে, একটা বিন্দু এই দিকে, একটা বিন্দু এই দিকে। দেখেন তো 3টা বিন্দু স্পর্শ করছে কিনা। দেখেন 3টা বিন্দু যদি স্পর্শ করে, যেমন 3টা বিন্দু আমি লাল কাল দিয়ে মার্ক করি, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, দেখছেন 3টা স্পর্শ করছে। অর্থাৎ এই 3টা কিন্তু আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় দিতে পারতেন, এখানে দিতে পারতেন, কিন্তু এরা কিন্তু সরলরেখা আছে। দেখছেন এটা কি একটা সরলরেখা মনে হচ্ছে না?
আপনি যদি তিনটা দেন এভাবে এভাবে দেন তাও তো সরলরেখা হবে না। আপনি জাস্ট মনে করেন যে তিনটা, একটা দুইটা তিনটা এখানে দেন, তাও তো সরলরেখা হইল না, কারণ বৃত্ত দেখেন দুইটা বিন্দু স্পর্শ করে নাই, অলরেডি একটা করছে শুধু। তার মানে সোজা একটা রেখা দিয়ে, যেমন দ্বিতীয় যে কথাটা আছে, দ্বিতীয় কথাটা হচ্ছে যে একই সরলরেখা অবস্থিত আছে, দ্বিতীয় লাইনটা একই সরলরেখা অবস্থিত আছে, এখানে ডট ডট দিয়ে দিই, তাহলে হচ্ছে কালো লেখাটা ডট ডট আর কি, অবস্থিত আছে, একই সরলরেখা অবস্থিত আছে এমন তিনটি বিন্দু, খেয়াল করেন এমন তিনটি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় না, এমন তিনটি বিন্দু দিয়ে এই এতটুকু পর্যন্ত হচ্ছে দ্বিতীয় লাইনে আছে তিনটি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় না। এখন এটার এক্সাম্পল যদি দেখেন, এটার এক্সাম্পল আমি দেখাই, এটার এক্সাম্পলটা হচ্ছে একই সরলরেখা তিনটা বিন্দু, একটা দুইটা তিনটা, আমি একটা সরলরেখা অঙ্কন করলাম। আচ্ছা বলেন তো এই সরলরেখায় যদি আমি বৃত্ত অঙ্কন করি, বৃত্ত যে কোনোভাবে দুইটা স্পর্শ করবে, কীভাবে দেখেন, দুইটা বৃত্ত মানে মনে করেন যে দিক দিয়ে গেছে, তাহলে দুইটা রেখা স্পর্শ করছে, আবার এখান থেকে আঁকলে দুইটা, আর আপনি যদি পুরাটা আঁকেন তাও দুইটা, দেখছেন মধ্যখানেটা কিন্তু খালি। যখন আপনি ছোট বৃত্তটা আঁকছেন এই বিন্দু দুইটা বিন্দু স্পর্শ করছে, আবার এই পাশে ছোটোটা আঁকছেন তখন এই বিন্দু আর এই বিন্দু স্পর্শ করছে, আবার পুরাটা আঁকছেন তখন এই বিন্দু আর এই বিন্দু মধ্যখানে স্পর্শ করে নাই। তার মানে কোনো সরলরেখায় থাকলে, কোনো সরলরেখায় যদি তিনটা বিন্দু থাকে তাহলে সেখানে কোনো বৃত্ত অঙ্কন করা যাবে না। কোনো সরলরেখায় যদি তিনটা বিন্দু যদি কোনো সরলরেখা অবস্থান করে, সরলরেখা থাকবে না, সরলরেখা অবস্থান করে, তাহলে সেটা দিয়ে কোনো বৃত্ত অঙ্কন করা যাবে না। তাহলে আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একই সরলরেখা তিনটা বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা কি সম্ভব, কয়টি বৃত্ত অঙ্কন করা যাবে? অপশান একটা দুইটা তিনটা, কোনোটাই নয়। তাহলে উত্তর হবে কি কোনোটাই নয়। আবার প্রশ্ন আসতে পারে, দেখেন যে কোনো তিনটা রেখা দিয়ে কি কোনো বৃত্ত অঙ্কন, কয়টি বৃত্ত অঙ্কন করা যায়? অপশান 1 2 3 4, উত্তর হবে কত? 1। বা 3 নম্বর কথা ছিল দুইটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়। দেখেন আমি প্রুফ দেখাচ্ছি, দুটি বিন্দু, মনে করেন যে এই একটা বিন্দু দুইটা বিন্দু, এবার এগুলো দিয়ে আপনি অসংখ্য বৃত্ত অঙ্কন করবেন। দেখেন একের অধিক বৃত্ত কীভাবে অঙ্কন করা যায়। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একটা, মনে করেন যে এই বিন্দু দিয়ে গেল একটা, ঠিক আছে, তারপর দেখেন এই সেম বিন্দু থেকে সেম বিন্দুতে আসলেন দুইটা, আর একটু ছোটো করে আসলেন তিনটা, আর একটু বড় করে গেলেন তিনটা চারটা, এভাবে আপনি অসংখ্য বিন্দু অঙ্কন করা যাবে। তার মানে যদি দুইটা বিন্দু হয় তাহলে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে, যদি তিনটা বিন্দু একই সরলরেখায় থাকে তাহলে একটা অঙ্কন করা যাবে না, আর যদি তিন জায়গায় অবস্থান করে তাহলে যে একটা বৃত্ত, যে কোনো তিনটা রেখা স্পর্শ করে যে কোনো দিক থেকে একটা বৃত্ত অঙ্কন করা যাবে। আচ্ছা এইটা কি বোঝা গেছে? এই যা মানে কি এখান থেকে যা এটা আচ্ছা যা বিষয়ক যতগুলো মানে অনুসিদ্ধান্ত আছে সবগুলো আগে আমরা লিখে ফেলবো, দেন হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে যা বিষয়ক অনুসিদ্ধান্ত কী, ঠিক আছে? কি হয় খেয়াল করেন, প্রথম কথাটা কি ছিল? প্রথম কথাটা ছিল বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। কথাটা হচ্ছে এরকম, যে কথাটা বইয়ের ভাষায় বললে অনেক কঠিন, বাট আপনি চিত্র দেখলে এটা অনেক ইজি একটা কথা। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, তার মানে এটা হচ্ছে কেন্দ্র। এখন যে কোনো রেখা যদি বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করে তাহলে সেটাকে ব্যাস বলে, কালকে আলোচনা করছিলাম। তাহলে ব্যাস ভিন্ন, তাহলে ব্যাস এটা যদি আছে কেন্দ্র, এটা ধরি, তাহলে এটা যদি গেছে এটা হচ্ছে ব্যাস, কারণ কেন্দ্রকে স্পর্শ করছে। এখন বলছে বৃত্তের কেন্দ্র থেকে দেখেন ব্যাস ভিন্ন, মানে এই ব্যাস ছাড়া, যেটা কেন্দ্রকে স্পর্শ করবে এই রেখা ছাড়া অঙ্কিত, দেখেন এই রেখা ছাড়া অন্য কোনো জায়ের উপর, তাহলে অন্য একটা যা হচ্ছে আমি এটা নিলাম, অন্য একটা যা যেটা হচ্ছে কেন্দ্র স্পর্শ করে না, কেন্দ্রটা আমার কোথায়? এখানে, কেন্দ্রটা স্পর্শ করে না। এখন জায়ের উপর অঙ্কিত লম্ব, খেয়াল করেন, দেখেন এটার উপর লম্ব মানে কি? ভূমি থেকে উচ্চতা পর্যন্ত যে দেখা যাবে সেটা হচ্ছে লম্ব, ধরেন এটা হচ্ছে লম্ব, তাহলে কেন্দ্রটা আপনার এখানে হবে। প্রপার যদি কেন্দ্র দিই তাহলে প্রপার কেন্দ্রটা হবে এখানে। তাহলে লম্ব হচ্ছে, দেখেন লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে কী হবে? মনে করেন যে পুরা যাটা হচ্ছে আপনার 4 সেন্টিমিটার, তাহলে এদিকে হবে আচ্ছা 4, এদিকে 4 সেন্টিমিটার, আচ্ছা তাহলে পুরো যাটা হবে আপনার 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। এই পুরো যাটা হচ্ছে 8 সেন্টিমিটার। যদি 8 সেন্টিমিটার হয় তাহলে কেন্দ্র থেকে দেখেন যেই কেন্দ্র বরাবর যে রেখাটা লম্ব হবে সমদ্বিখণ্ডিত করবে, এই সমদ্বিখণ্ডিতের কারণে বাম দিকের রেখাটা দৈর্ঘ্য যতটুকু হবে ডান দিকের রেখাটা দৈর্ঘ্য ততটুকু হবে। কিন্তু যদি ব্যাস হয় সেটা কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ, ব্যাসের ক্ষেত্রে কথা বলা যাবে না, ব্যাস ব্যতীত, দেখেন ব্যাস ভিন্ন মানে ব্যাস ছাড়া বাকিগুলো, এটা আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে দ্বিতীয় কথাটা হচ্ছে বৃত্তের যে কোনো জায়ের উপর লম্ব দ্বিখণ্ড কেন্দ্রগামী। খেয়াল করেন বৃত্তের যে কোনো জায়ের উপর লম্ব, আচ্ছা বৃত্তের যে কোনো যাটা ব্যাসটাও একটা যা এটাও একটা যা, যে কোনো জায়ের উপর লম্ব, তার মানে আমি যদি এটার উপরও লম্ব আঁকি আবার এটার উপরও লম্ব আঁকি তাহলে সেটাকে দুই খণ্ড করে, দেখেন যে লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। এখন এই দুই খণ্ড যে করছে এই লম্বটা কেন্দ্রগামী মানে কেন্দ্রের উপর দিয়ে যাবে। আর আপনি যদি দুই খণ্ডটা এভাবে করেন, দেখেন
দ্বিখণ্ডক করেন তাহলে এটা কিন্তু কেন্দ্রগামী হয় নাই। তার মানে আপনাকে লম্ব যদি করতে হয়, লম্ব যদি আঁকতে হয়, তাহলে আপনাকে কেন্দ্রের উপর দিয়ে টানতে হবে। কেন্দ্রের উপর দিয়ে লম্ব যাওয়াটা বাধ্যতামূলক, ঠিক আছে? এই কেন্দ্রগামী মানে হচ্ছে কেন্দ্রের উপর দিয়ে যাবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। এবার আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানে বৃত্ত সম্পর্কিত সবচেয়ে ইম্পর্টেন্ট যে অনুসিদ্ধান্তটা, সেটা হচ্ছে এটা, আমি 3 স্টার দিয়ে রাখছি এটাকে। দেখেন এটা হচ্ছে বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ বৃত্তের মধ্যে সবগুলো জায়গায় দূরত্ব কিন্তু সমান না, এটা মাথায় রাখবেন। বৃত্তের ক্ষেত্রে যেমন এটা যদি 8 সেন্টিমিটার হয়, নীলটা যদি 8 সেন্টিমিটার হয়, কালোটা হবে 9 সেন্টিমিটার, মিনিমাম একটু বেশি হবে। আবার খেয়াল করেন এটা এই ব্যাস থেকে যতটুকু নিচে আসছে ততটুকু উপরে যদি আমি আরেকটা আঁকি, সেটা কিন্তু 8 সেন্টিমিটার হবে। সেটা আবার কত সেন্টিমিটার হবে? 8 সেন্টিমিটার হবে। বিষয়টা ভালো করে বুঝেন। এই কেন্দ্র থেকে সমান দূরত্ব, কেন্দ্র থেকে ধরেন যে আমি 1 সেন্টিমিটার দূরে আঁকছি, কত সেন্টিমিটার দূরে? এই কেন্দ্র থেকে 1 সেন্টিমিটার নিচে আঁকার পরে এই জাটা হচ্ছে আমার 8 সেন্টিমিটার। ঠিক সেম 1 সেন্টিমিটার উপরে যদি কোনো যা অঙ্কন করি সেটা হবে 8 সেন্টিমিটার। কিন্তু যদি 1 সেন্টিমিটার কম দূরত্ব হয়, মনে করেন যে 1 সেন্টিমিটার কম দূরত্ব কি কেন্দ্র বরাবর যে ব্যাসটা গেছে এটা কিন্তু আর 8 সেন্টিমিটার না, এটা 9 সেন্টিমিটার হয়ে গেছে। আবার আমি যদি একটু উপরে আঁকেন তখন এটা আর হবে না, এটা হবে 7.5। ঠিক সেম আর একটু উপরে আঁকেন 7, আরেকটু উপরে আঁকেন 6.5। ঠিক সেম জিনিসটা কেন্দ্র থেকে একটু নিচে নামছেন 8, আরেকটু নিচে নামবেন 7.5, আরেকটু নিচে নামবেন 7, আরেকটু নিচে নামবেন 6.5। অর্থাৎ কেন্দ্র থেকে যত দূরে যাবেন, হ্যাঁ, জায়ের দূরত্ব তত কমবে। এখানে একটা কথা মনে রাখবেন, জায়ের দূরত্ব শুধু নিচের দিকে কমতেছে এরকম না, নিচের দিকে যতটুকু দূরত্ব নামাবেন ওটা যত দৈর্ঘ্য হবে, উপর দিকে সেম দূরত্ব উঠলে সেম দৈর্ঘ্য হবে। অর্থাৎ এই কেন্দ্র থেকে যত উপরে যাবেন, যত সেন্টিমিটার উপরে যাবেন, সেই উপরের জাটা যতটুকু হবে ঠিক তত সেন্টিমিটার নিচে নামলে নিচে জাটাও ততটুকু হবে। এটা কি বোঝা গেছে? বলেন তো এটা বোঝা গেছে কিনা? তাহলে 4 নম্বরটা হচ্ছে বৃত্তের বৃহত্তম যাই হলো ব্যাস। আচ্ছা, শুধুমাত্র এটা যে 9 সেন্টিমিটার এরকম না, আমি যদি এখান থেকে একটা রেখা অঙ্কন করি, যেটা কেন্দ্র দিয়ে যায় নাই, আবার আরেকটা রেখা অঙ্কন যেটা কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে যতগুলা রেখা যাবে, বৃত্তের কেন্দ্র দিয়ে যতগুলো রেখা যাবে পরিধি পর্যন্ত, মানে এক পাশে পরিধি থেকে আরেক পাশে পরিধি পর্যন্ত যতগুলো কেন্দ্র দিয়ে রেখা যাবে, প্রত্যেকটা রেখার দৈর্ঘ্য সেম হবে, প্রত্যেকটা রেখা সেম দূরত্ব হবে। মানে এটা যেরকম 9 সেন্টিমিটার, এটাও 9 সেন্টিমিটার, এদিক থেকে একটা টানলে ওইটাও 9 সেন্টিমিটার হবে। অর্থাৎ কেন্দ্র থেকে সবগুলা লেখার দূরত্ব সমান হবে। এখন পরীক্ষার হলে কিন্তু পরীক্ষার এরকম প্রশ্ন আসে যে এভাবে একটা এর মতো থাকে, ওটা প্রমাণ করতে বলে, তো ওই কথাগুলো কিন্তু এখানে লাগবে। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের বৃহত্তম যাই হলো কি বৃত্তের ব্যাস। আচ্ছা, এই সবগুলো কি বোঝা গেছে? কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোন বিষয়? অনুসিদ্ধান্ত। ওকে, এই 4টা উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট, 4টা উপপাদ্য খুবই, সবগুলাই 3 স্টার। ওকে ফাইন, আমি দুজনে কমেন্ট ধরতেছি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, এটা হবে 2 গুণ, আর এটা হবে কি বৃত্তস্থ কোণের অর্ধেক। এটা এখন আমি চিত্র আকারে বুঝাই দিব, সমস্যা নাই। বাকি আরেকটা কথা হচ্ছে একই চাপের উপর অবস্থিত দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এটাও আমি বুঝাই দিব। আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটাও আমি বুঝাই দেবো, কালকে আলোচনা করতে আমরা অবশ্যই। দেখেন বৃত্তের কেন্দ্র যদি আমি এ ধরি, ঠিক আছে, তাহলে এখান থেকে যদি কোনো কোণ উৎপন্ন হয়, তার মানে চাপে আমি দুইটা বিন্দু নিলাম, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, দুইটা বিন্দু নিলাম, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে পি। এখন দুইটা বিন্দুকে আপনি যদি স্পর্শ করে কোনো বৃত্ত আঁকেন, মানে দুইটা স্পর্শ যদি কোনো বৃত্ত আঁকেন, অঙ্কন করলাম, দেখেন কোনো অঙ্কন করলাম, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি হয়। তাহলে যেই ঘটনাটা পাবো সেটা হচ্ছে যে এটা কিন্তু কেন্দ্র, এটা যে কেন্দ্রস্থ কোণ, দেখেন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ? দ্বিগুণ। তার মানে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে বৃত্তের দিকে যদি আমি কোণ অঙ্কন করি, মানে মনে করেন যে এই বিন্দুতে আর বিন্দুতে আমি একটা কোণ অঙ্কন করলাম, এই একই চাপ থেকে রেখাগুলো যোগ করলাম, ঠিক আছে, তাহলে এটা হবে 30 ডিগ্রি। তার মানে এই কথাটা কিন্তু আপনার প্রথম দুইটা অনুসিদ্ধান্ত আমরা বুঝতেছি। প্রথম দুটো অনুসিদ্ধান্ত নাম্বারগুলো কী ছিল? মেবি ছিল আমার 7 পর্যন্ত ছিল, তাহলে 8, 9, 10, 11 এরকম নাম্বারটা আপনারা সিরিয়ালে দেবেন, আমার নাম্বারটা মনে নেই। যাই হোক, এখন যেটা বলতেছিলাম, এই প্রথম কথাটা ছিল যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আপনাকে যদি কোনো প্রশ্নে বলে যে একটা বৃত্তের বৃত্তস্থ কোণ 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ কত, তখন আপনি 60 ডিগ্রি অর্ধেক বের করবেন, অর্ধেক বের করলে কেন্দ্রস্থ কোণটা পাই যাবেন। দেখেন বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত গুণ? অর্ধেক। মানে আপনাকে যদি বলে যে একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? 30 ডিগ্রি। আবার আপনাকে যদি বলে একটা বৃত্তের বৃত্তস্থ কোণ 30 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ কত? তখন আপনি কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি। তার মানে এই দুটো অনুসিদ্ধান্ত কি বোঝা গেছে না? আই হোপ এই দুটো ক্লিয়ার। এটা ক্লিয়ার হওয়ার কথা, আনক্লিয়ার থাকার কথা না। সালমা ডান, আফ্রিদি বুঝছি। ওকে ফাইন। এখন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয় যে পরের কথাটা আসলে আমরা কীভাবে বুঝবো। দেখেন পরের কথাটা আমরা একটু আলোচনা করি।
তাহলে এটা একটু বুঝতে সুবিধা হবে। সেম জিনিসটা থাক, কিন্তু বিন্দুটা চেঞ্জ করি। তাহলে আমি এখানে দুইটা বিন্দু, একটা এদিকে হচ্ছে আর নিলাম, আর এদিকে হচ্ছে আমি এস নিলাম, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে একই চাপের উপর অবস্থিত দণ্ডায়মান, তাহলে এখানে চাপ কোনটা? পি কিউ কিন্তু চাপ, কালকে কিন্তু চাপ বোঝাছিলাম, ঠিক আছে। তার মানে এই পি কিউটা হচ্ছে চাপ। এই চাপের উপর অবস্থিত দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, তার মানে দাঁড়ানো দুইটা বৃত্তস্থ কোণ, যেগুলো দাঁড়ানো থাকবে। তাহলে প্রথম দাঁড়ানো মানে উপর দিক থেকে প্রথম বৃত্তস্থ কোণটা আমি অঙ্কন করি, এটা একই চাপের উপর, ঠিক আছে। প্রথম বৃত্তস্থ কোণ হচ্ছে এটা। দণ্ডায়মান দুইটি বৃত্তস্থ কোণ, দেখেন কোণগুলো প্রশাসন, কোণগুলো মানে কি একের অধিক, কোণগুলো মানে একের অধিক, মানে দুইটা তিনটা চারটা হইতে পারে। আচ্ছা, আমরা আপাতত দুইটা আঁকি, দেন বাড়াই আঁকবো দরকার প্রয়োজনে। দেখেন দাগটা সোজা যাচ্ছে না, বাট ধরে নেবেন যে এটা সোজা অঙ্কন করছি, তাইলে হয়েছে এটা। ওকে, এখন দণ্ডায়মান আরেকটা কোণ যদি অঙ্কন করি, আমি আরেকটা কোণ দিই, কোণগুলো আছে, কোণগুলো মানে একের অধিক নিতে পারি। আমি টি পর্যন্ত নেই, এদিকে নেই। তাহলে যতগুলো কোণ অঙ্কন করা হবে, দেখেন সবগুলো কোণ কিন্তু এই চাপের উপর, পি কিউ চাপের উপর অঙ্কন করছে। কয়টা কোণ অঙ্কন করছে? একটা, দুইটা, তিনটা কোণ অঙ্কন করছে। তাহলে এই প্রত্যেকটা কোণ সমান, তার মানে এটা 60 ডিগ্রি হইলে কোণটা কত ডিগ্রি? আমরা সূত্র অনুযায়ী 30 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে এখান থেকে দণ্ডায়মান যতগুলাই বৃত্তস্থ কোণ অঙ্কন করা যাক না কেন, প্রত্যেকটার পরিমাণ কী হবে? সমান হবে। তার মানে আমরা লিখতে পারি, পরীক্ষার হলে আমি যদি লিখি, তাহলে আমি লিখতে পারি যে এখানে আর ইকুয়াল টি ইকুয়াল আর কোণ ইকুয়াল টি কোণ ইকুয়াল কী কোণ? এস কোণ, ঠিক আছে। আবার আমি এটা লিখতে পারি, দেখেন এস কোণ সমান, দেখেন এটা হচ্ছে আর টি এস সমান সমান হাফ কি এই কোণ। তার মানে এই কোণের অর্ধেকই তো এই তিনটা, তাই না? এই কোণের অর্ধেকই তো, তার মানে আপনি লিখতে পারেন যে এই তিনটা কোণ তাদের সমান হবে, আর এই তিনটে কোণ যেটা আছে প্রত্যেকটা কোণ এই কোণের অর্ধেক। তার মানে আর কোণটাও এই কোণের অর্ধেক, টি কোণটাও এই কোণটার অর্ধেক, এস কোণটাও এই কোণটার অর্ধেক, ঠিক আছে। জিনিসগুলো বুঝলাম। তাহলে বৃত্তের অর্ধবৃত্তস্থ বুঝবো কীভাবে? আমি অর্ধবৃত্তস্থ, দেখেন অর্ধবৃত্তস্থ বুঝবো হচ্ছে এভাবে, বৃত্তের কেন্দ্র থেকে যদি মানে কোনো ব্যাস যায় তাহলে বৃত্তের অর্ধবৃত্তস্থ হবে। তার মানে এটা হচ্ছে অর্ধেক বৃত্ত। তো অর্ধবৃত্তস্থ হইলে আমি মনে করি যে এই নিচের অংশটা নাই, এটা অর্ধেক বৃত্ত, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ। তাহলে বলছে কি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে অর্ধবৃত্তস্থ যদি কোনো কোণ অঙ্কন করি আমি, তাহলে দেখেন, তাহলে এই কোণটা সমান কত ডিগ্রি? আমার 90 ডিগ্রি। তখন এটা হচ্ছে এক সমকোণ। খেয়াল করছেন, যখন আমি নিচে কোনো চাপ থেকে দিয়েছিলাম তখন এটা 30 ডিগ্রি ধরছিলাম, কারণ কেন্দ্রটা 60 ডিগ্রি ছিল। আর এখন যখন বৃত্ত অর্ধেক নিয়ে কোণ অঙ্কন করছি, এটা কোণটা কত ডিগ্রি এসে 90 ডিগ্রি হয়ে গেছে। তো প্রথম কথাটা হচ্ছে যে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা যায়, যে কোনো বিন্দুতে একটা মাত্র স্পর্শক অঙ্কন। মনে করেন যে এই একটা বিন্দু নিলাম, তাহলে এখানে আপনি যদি স্পর্শক মানে কি বাইর থেকে যে কোনো রেখা যাবে, তার মানে এখানে কিন্তু আপনি একটি রেখা স্পর্শ করতে পারতেছেন। মনে করেন যে এইটা একটা বিন্দু, তাহলে এখানে কিন্তু আপনি একটা মাত্র স্পর্শক অঙ্কন করতে পারছেন। এদিক থেকে কিন্তু আপনার কোনো রেখা, এটা কিন্তু ভিতর থেকে রেখা আঁকলে কিন্তু এটা ছেদবিন্দু হয়ে যাবে, হ্যাঁ, কেন্দ্রের ভিতর দিয়ে গেলে কিন্তু এটা ছেদক হয়ে যাবে। যখন আপনি এভাবে আঁকবেন তখন এটা কিন্তু ছেদক, ওকে, এটা কিন্তু অ্যালাউ না, ছেদক কিন্তু ভিতর দিয়ে যায়। তাহলে আরেকটা বিন্দু, ধরেন এই বিন্দুটা, তাহলে এখান থেকে আঁকেন যে কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকা যাবে। তার মানে এই বৃত্তের বাইরে যে কোনো বিন্দুতে একটা মাত্র স্পর্শক আঁকা যায়। আই হোপ এটা বুঝতে পারছেন। 15 নাম্বারটা বারবার বলছি, তাজিক হক তাজ, আমি এটা অনেকবার বলছি, তারপর আরেকবার বলবো, সমস্যা নাই। 15 নাম্বারটা ঠিক আছে। তারপর হচ্ছে 13 নম্বরটা দেখেন, একটি বৃত্তে ও একটি সরলরেখার উপর সর্বাধিক দুটি, দেখেন একটি সরলরেখার সর্বাধিক দুটি সরলরেখা থাকে, মানে একটা বিন্দুর একটা সরলরেখার উপর সর্বাধিক দুটি সরলরেখা থাকে। মানে এটা হচ্ছে যে বেসিকলি আপনাকে যে কথাটা বলা হয়েছে এখানে নিচে দেখা যায় না, ইশতিয়াক আহমেদ কি হয়েছে, আচ্ছা বুঝলাম না, লেখা তো আমি বললাম তো, ঠিক আছে সমস্যা নাই, আমি এটা দেখাই দিব। তাহলে দেখেন একটা বৃত্তে একটি সরলরেখার উপর সর্বাধিক দুটি, আচ্ছা ছেদবিন্দু থাকে, সরি এটা সরলরেখা না, সরলরেখার উপর সরলরেখা কেমনে থাকে, এটা ভুল হয়েছে একটু, ছেদবিন্দু থাকে। দেখেন একটি বৃত্তে একটি সরলরেখার উপর সর্বাধিক দুটি ছেদবিন্দু থাকে। কীভাবে দেখেন, এটা একটা দেখেন মানে ছেদক যদি এটা হয় তাহলে ছেদবিন্দু দুইটা, একটা এবং দুইটা, কিন্তু বৃত্ত কয়টা আছে? একটাই। আপনি নতুন একটা আঁকেন, তাহলে একই বৃত্তে খেয়াল করেন, একটি বৃত্তে একটি সরলরেখা কিন্তু একটা, বৃত্ত একটা, তাহলে একের অধিক ছেদবিন্দু কয়টা আছে? একটা এবং দুইটা। আপনি চাইলেও 3টা ছেদবিন্দু মানে 3 নম্বর ছেদবিন্দু নিতে পারবেন না, কারণ 3 নম্বর ছেদবিন্দু আপনি কি রেখাকে এভাবে দিতে পারবেন? সুযোগ আছে? মানে ঠিক এভাবে গিয়ে এভাবে তো দেওয়ার সুযোগ নেই, সরলরেখা দিলে সোজা যেতে হবে। তার মানে দেখেন একটা বৃত্তে একটা সরলরেখা
সর্বাধিক দুইটা, 1 2 দুইটা ছেদবিন্দু কি আছে, সর্বাধিক দুইটা ছেদবিন্দু থাকে। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর লিখে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক। দেখো স্পর্শকামী ব্যাসার্ধের উপর লম্ব। আচ্ছা দেখেন বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তার মানে এই বিন্দুতে আপনি যখন স্পর্শক আসছেন তখন খেয়াল করেন স্পর্শকামী ব্যাসার্ধের উপর। এখন ব্যাসার্ধ কি, স্পর্শকামী ব্যাসার্ধ কি, এটা এই ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র পর্যন্ত আসবে, তাহলে এখানে কেন্দ্র পর্যন্ত আসছে, আসার পরে এটা কি লম্ব হয়েছে না, তাহলে স্পর্শকামী ব্যাসার্ধের উপর কি লম্ব। তাহলে পরীক্ষার হলে প্রশ্ন থাকলে এভাবে থাকতে পারে, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শকামী ব্যাসার্ধের উপর কি থাকবে, তখন কি হলে সেটা লম্ব হবে, সমান হবে, অর্ধেক হবে। হ্যাঁ, তখন আপনি তো জানেন যে স্পর্শকের উপর যদি ব্যাসার্ধ মানে কেন্দ্র পর্যন্ত আসছে, তো কেন্দ্র পর্যন্ত আসলে এটা কী আকারে দেখা যাচ্ছে, লম্ব আকারে দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে লম্ব। আর 15 নম্বরটা ছিল কেন্দ্র থেকে যে কোনো সরল রেখা বৃত্তের মাত্র একটি বিন্দু ছেদ করে। কেন্দ্র থেকে যে কোনো সরল রেখা বৃত্তের মাত্র একটা বিন্দু ছেদ করে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটা যে ডেটা আছে। 15 নম্বরটা লিখে ফেলেন একটু, তাড়াতাড়ি লিখেন। কেন্দ্র থেকে যে কোনো সরলরেখার বৃত্তের একটি মাত্র বিন্দু ছেদ করে। আচ্ছা ওকে ফাইন, এটা আমি প্রুফ দেখাচ্ছি। দেখেন কেন্দ্র থেকে যে কোনো সরলরেখা, মনে করেন যে কেন্দ্র থেকে এই রেখাটা যখন গেছে, দেখেন বৃত্তের একটা মাত্র বিন্দু ছেদ করছে, কিন্তু এই রেখাটা কিন্তু এই একটা বিন্দু, তারপর আসে একটা বিন্দু, এদিকে আসে 3টে বিন্দু করে। আবার কেন্দ্র থেকে আমি যদি নিচের দিকেও টানি, নিচের দিকে টানলাম, তাহলে একটা মাত্র বিন্দু সেট করছে। যে কোনো সরলরেখা কেন্দ্র থেকে যতগুলো রেখা টানবেন সেটা একটা, আর যদি পুরা রেখাটা টানেন তাহলে 2টা বিন্দু। পুরা রেখা, কেন্দ্র না, পুরা রেখা হইলে 2টা, কিন্তু কেন্দ্র থেকে আসলে একটা, আর পুরা রেখাটা হইলে কয়টা, 2টা, আর কেন্দ্র থেকে আসলে কয়টা, একটা। এটা কি পুরাটা বোঝা গেছে? অন্তঃস্পর্শ করলে, আর দুইটি পরস্পর শুধু স্পর্শ করলে 2টি। হ্যাঁ, এটা লিখেন, 3টাই লিখি। 18 নম্বর মানে পুরা কথাটা লিখবেন, এই অন্তঃস্পর্শের জায়গায় শুধু স্পর্শ লিখবেন। স্পর্শ করলে একটির জায়গায় কয়টা লিখবেন, 2টা লিখবেন। বিষয়টা বুঝতে পারছেন? মানে পুরা সবটা লিখবেন, লিখে অন্তঃস্পর্শ জায়গায় শুধু স্পর্শ লিখবেন, আর একটা জায়গায় 2টা লিখবেন। কারণ কথাটা ক্লিয়ার হওয়ার দরকার আছে। এখন আমি যখন চিত্র আঁকবো, আমি তো মনে মনে চিত্র চিন্তা করতেছি, তখন আপনার হচ্ছে ডাউট থেকে যাবে যে কোনটা স্পর্শ কোনটা অন্তঃস্পর্শ। সো আমি আশা করবো যে চিত্রটা এঁকে নেন। ঠিক আছে, তাহলে এটা লিখে নেন, সমস্যা নাই। তারপর হচ্ছে 2টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে 3টি স্পর্শক পাওয়া যায়। এগুলো কিন্তু পরীক্ষা আসছে। হ্যাঁ, পরীক্ষা আসছে, 3টি স্পর্শক পাওয়া যায়। ওকে, দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে একটা স্পর্শক পাবেন, শুধু স্পর্শ করলে 2টা পাবেন, আর যদি বহিঃস্পর্শক হয় তাহলে 3টা পাবেন। সহজ কথা হচ্ছে এটা। ঠিক আছে, আমরা চিত্র এঁকে দেখাবো। দেখেন এখানে 2টা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। প্রথম কথাটা, অন্তঃস্পর্শ কি, ভিতরের দিকে স্পর্শ করছে। খেয়াল করেন, এই স্পর্শ করছে এই বিন্দুতে, তার মানে এটা হচ্ছে বৃত্ত নম্বর 1, এটা হচ্ছে বৃত্ত নম্বর 2। ভিতরে একটা বৃত্ত ভিতরে স্পর্শ করছে, এটা কিন্তু বাইরে না। তখন এখানে আপনি স্পর্শক পাবেন কয়টা, একটা। তার মানে আপনি যদি এই দিক থেকে আঁকেন তাহলে একটা স্পর্শক পাচ্ছেন। আর কোনো দিকে কি রেখা আঁকার সম্ভাবনা আছে? দেখেন আর কোথাও কিন্তু রেখা আঁকার সম্ভাবনা নাই। এখন এই চিত্রটা আপনি ঘুরাই আপনার মতো করে যে কোনো দিকে আঁকতে পারেন। আমি জাস্ট এদিকে আঁকলাম। খেয়াল করেন, 2টা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ, মানে ভিতরে স্পর্শ করছে, একজন স্পর্শ কয়টা পাইছেন, একটা পাইছেন। ঠিক আছে, এখন দেখেন দ্বিতীয় কথাটা হচ্ছে বহিঃস্পর্শ করলে। আচ্ছা, বহিঃস্পর্শ করলে কীরকম হবে, আমি এটা হাত দিয়ে আঁকি। মনে করেন যে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, 2টা বৃত্ত দেখেন বাইরে স্পর্শ করছে পরস্পরকে। তো এখানে যদি আপনি স্পর্শক আঁকেন তাহলে 2টা স্পর্শক পাওয়া যাবে। এটা হচ্ছে এই দেখেন, প্রথমটা হচ্ছে এটা স্পর্শক, একটা স্পর্শক পাইছেন, কিন্তু আপনাকে বলা হয়েছে বহিঃস্পর্শ করলে। তাহলে আপনি চিত্রটা একটু ঘুরেই দেন, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু দেখেন, চিত্রটা আপনি ঘুরে দেন, তাহলে আপনার বিষয়টা বুঝতে সুবিধা হবে। 2টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, বাইরের দিকে স্পর্শ করছে, দেখছেন বাইরের অংশে, এই অংশে স্পর্শ করছে, তাহলে 2টা রেখা পাচ্ছেন, এই একটা রেখা, এই একটা রেখা, তাহলে কিন্তু 2টা অঙ্কন করা সম্ভব হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করছেন, বড় বৃত্ত দেন, কোনো সমস্যা নেই। আর 2টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, শুধু স্পর্শ করলে, এটা হচ্ছে শুধু স্পর্শ। দেখেন এটা অন্তঃস্পর্শ না, যদি বহিঃস্পর্শ করে তাহলে 3টা পাবেন। বহিঃস্পর্শ করলে কী হবে দেখেন, চিত্রটা একটু খেয়াল করেন। আমি কোথায় আঁকি, আচ্ছা নিচেই আঁকি, নিচে কি দেখা যাচ্ছে? আচ্ছা, প্রথমটা মুরসি, প্রথমটা আশা করি বোঝা গেছে। সেই জন্য আল্লাহ হাফেজ। আর ক্লাসটা হচ্ছে আজকে দেখলাম যে খুব কম শেয়ার করছেন আপনারা, হচ্ছে অনিয়া শেয়ার করতে, কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, আর হচ্ছে ফ্রেন্ড থাকলে তাদেরকে মেনশন দিয়ে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।